নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের আজ সুবর্ণ জয়ন্তী। কাক ভোরে ভেতরের দালানে পা রাখতেই টেবিলখানা আজ ঠক করে চোখে লাগলো সুহাসিনীর। ম্যাগো ম্যা, কি দশা! অমন ফুটফুটে শ্বেতপাথরের টেবিল একেবারে কালচিটে মেরে গেছে গো। কেউ একটু গতর নাড়িয়ে মোছে না। ঘুম জড়ানো পায়ে টেবিলের কাছে গেলেন সুহাসিনী, হাত রাখলেন পাথরে। স্নেহী মমতায় কত কাল পর এ টেবিল এত ফাঁকা দেখছেন। সারাক্ষণই তো কারুর না কারুর দখলে। সুহাসিনী যখন শুতে গেলেন তখনও, যখন বিছানা ছাড়লেন তখনও। এই দেখো, বড় তরফের ঝন্টু বউ ছেলে নিয়ে মুড়ি ছোলা খাচ্ছে। অমনি ছোট তরফের নিপু সপরিবারে টোস্ট অমলেট হাতে বসে গেল। দীপুরা যদি কর্তাগিন্নিতে এক পাশে মাংস ভাত খেতে বসে, তো অন্য পাশে ভাতের গর্তে টেলটেলে মুসুর ডাল ঢালে রন্টু। তারা না উঠতেই মন্টুরা ডিমের ঝোল ভাত। মোদ্দা কথা, শূন্য নেই কখনোই, যেমনটি আছে এখন। খাওয়া না থাকলেই বা কি? কখনো রন্টুর বউ গোটা টেবিল ছড়িয়ে রেশনে গমের কাঁকড় বাচ্ছে, কখনো আটা ঠেসছে নিপুর বউ। ঝন্টুর কাজের মেয়েটা মাজা বাসনের ডাঁই উপর করে দিল। দেখা দেখি দীপুর কাজের মেয়েটা ছড়িয়ে দিল ধোয়া কাপ ডিশ। জল ঝরাচ্ছে। বেশি বয়সে ছেলে হয়েছে বলে মন্টুর বউয়ের আবার আদিক্ষেতা খুব। যখন তখন ছেলেকে নাড়ুগোপাল সাজিয়ে বসিয়ে দিচ্ছে টেবিলে। মুদ্রিত বাবা ওখানেই মত। নামিস নি লক্ষ্মী সোনা। তা সে নাড়ুগোপাল জল ছেড়েছে কি ছাড়িনি। অমনি ধুন্ধুমার। দীপুর বউ ঝামটে এলো, ঝন্টুর বউ ডানা ঝাড়ল, রন্টুর বউ ফনা তুলল, নিপুর বউ গলা। কথায় কথায় টেবিল চাপড়ে কীর্তন জুড়েছে পাঁচ বউ। দোহাবুকি দিচ্ছে বরেরা। আহা, কি দৃশ্য! ভাবতেই বিবমিশা। আলো অন্ধকারে ভুতুড়ে রকমের একা হয়ে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড টেবিল ছেড়ে বিরক্তি মুখে বারোয়ারি বৈঠকখানায় পার হলেন সুহাসিনী। এসে দাঁড়িয়েছেন বড় দালানে। সামনে এক সকাল ফুটছে। পরশু শ্রাবণ সংক্রান্তি। আকাশে এখনো ভারী ভারী মেঘ। আলো বড় কম। রাতের দিকে কয়েক পশলা বৃষ্টি হয়েছিল। এখনো চারিদিক ভেজা ভেজা। প্রশস্ত উঠোনের ছোট বড় ফাটলে জল জমে আছে। গেটের ধারে দুই বৃদ্ধ বৃদ্ধা পাম গাছ সিক্ত শরীরে পথ চেয়ে আছে সূর্যের। তা তিনি বোধহয় আজ আর বেরোবেন না। মেঘবন্দি হয়েই থাকবেন সারা দিন। পাখিরা আড়মোড়া ভাঙছে, গলা সাজছে। এবার তাদের নির্ছাড়ার পালা। এত ভোরে সুহাসিনী ওঠেন না আজকাল। উঠতে পারেন না, ক্ষমতায় কুলোয় না। রাত ভোর জেগে জেগে শেষ প্রহরে চোখ দুটি জুড়িয়ে আসে যে। প্রথম রাতেও তন্দ্রা আসে অল্প অল্প, কিন্তু তখন চোখের পাতা এক করে কার বাপের সাধ্যি। বড় তরফের ঝন্টু মন্টু রন্টু আর ছোট তরফের দীপু নিপু, পাঁচ শরিকের ঘরে লাগাতার তাণ্ডব চলছে। ও ঘরে গাঁক গাঁক টিভি, তো ও ঘরে ঝাং ঝাং টেপ। একতলায় কোনো স্বামী স্ত্রীতে বাঁধল, দোতলায় ছেলেপিলের, ওপরে রন্টুর ঘরে মিয়া বিবির কোন্দল তো বাঁধা রুটিন। ঝন্টুর দুই ছেলে গোটা সন্ধে টোটো করে পড়তে বসবে রাত 10টার পর। পড়বে তো নয়, যেন দুই ভাই পাল্লা দিয়ে ডাকাত তাড়াচ্ছে। নিপুর বড় মেয়েটা গান শিখেছে, তারও রাত না বাড়লে গলায় সুর আসে না। দীপু আবার আর এক কাঠি বাড়া, সবাই নিবলে তিনি জ্বলে ওঠেন।
বোতল কুমারের মোচ্ছবি শুরু হয় মাঝরাতে। হুইস্কি লাও, সোডা লাও। চিৎকার কি! ভিসিআর না ফিসিআর কি যন্ত্র কিনেছে, তাই চালিয়ে বাঁজা বউয়ের সঙ্গে বসে ন্যাংটো মেয়েদের লীলা দেখে। আর সে কথা সুহাসিনীকে শুনতে হয় কিনা নিপুর মেয়ের কাছে। কি লজ্জা, কি লজ্জা! মন্টুটাই যা একটু পদের, শান্ত শিষ্ট, বাড়ির ৭-৫-এ থাকে না, গলা নামিয়ে কথা বলে। কিন্তু তার আবার অন্য ব্যায়াম, দেশোদ্ধার। রাত দুপুর অবধি পার্টির ছেলেরা ঘরে ঢুকছে বেরোচ্ছে, জুতোর মশমশ, চটির ফ্যাট ফ্যাট, সাইকেলের ক্রিং ক্রিং। এত কিছুর ফাঁক গলে নিদ্রা দেবী আসবেন কোন পথে? অগত্যা সুহাসিনীর একটাই কাজ, প্রহর গোনা এবং প্রহর গোনা এবং প্রহর গোনা। দূরের শালিমার ইয়ার্ডের মালগাড়ির শান্টিংয়ের গুমগুম শব্দ বাজে। হঠাৎ হঠাৎ কুকুরের পাল এ বাড়ির মানুষদের থেকেও বিশ্রী গলায় ঝগড়া করে রাস্তায়। রাত কাঁপিয়ে দুবদাব ছুটে যায় লরি। মাথার উপর দীপুর ঘর থেকে ছিটকে আসে অশ্লীল শব্দের ফুলকি, জম যন্ত্রণা। এরপর যে ৭টার আগে সুহাসিনীর চোখ খুলবে না, এ আর বিচিত্র কি! তা শেষ রাতের ওই মলিন ঘুমটুকুও পুরো হলো না আজ। আকাশ ফর্সা হওয়ার আগে থেকেই ড্রাম বাজছে, প্রকৃতিতে নয় পাড়ায়। সঙ্গে পোপো পোপো পো বিউগল ধ্বনি, গটমট জুতোর আওয়াজ। মিত্তির বাড়ির কাবুল হেঁকে চলেছে, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। সুহাসিনী চোখ কচলালেন। যৎসামান্য ঘুমটুকুই যা সুখ, তাও ঠিক মতো না হলে মাথা কেমন টলমল করে আজকাল। ৬৫তেও সুগার, প্রেশার কোনো উপসর্গই নেই তার, তবুও করে। বয়সটা যেন হুড়মুড়িয়ে ঘাড়ে চেপে বসেছে। কদিন আগেও দৃষ্টি বেশ পরিষ্কার ছিল। ৬০-৭০ গজ দূরে ওই নারকেল গাছটায় টিয়া পাখির ঝাঁক উড়ে এলে স্পষ্ট দেখতে পেতেন। এখন গেটের মাথায় কি নাচছে, শালিক না কাক, তাও যেন ঠিকমতো ঠাহর হয় না। ছানি পড়বে? একটা ইন্দ্রিয় বুঝি গেল তবে। মন্টুদের ঠিকেছি এসে গেছে ভোর ভোর, ঝাড় দিচ্ছে। মন্টুদের ঘরের ধুলো ময়লা ঠেলে এনে নিপুর দোরগোড়ায় জড়ো করে দিল। হায় রে মা, নিপুর বউ এখনই বেরুলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। সুহাসিনী তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলেন। গুড মর্নিং পিসি ঠাম্মা। রন্টুর ছেলে দোতলা থেকে চটাপট নেমে আসছে। ঘাড় ফিরিয়ে হাসলেন সুহাসিনী, ঝকঝকে দাঁত মেলে। নাতির কায়দায় বাউ করলেন নাতিকে মর্নিং। এত ভোরে সেজেগুজে চললি কোথায় রে? বাড়ি, আজ স্বাধীনতার ৫০ বছর না, প্রভাত ফেরি আছে। ও স্কুলে? ক্লাবে। শুনতে পাচ্ছ না কখন থেকে কাবুলদা হুইসেল দিচ্ছে? তাই বল, আমি ভাবছি সকাল থেকে কিসের আবার রাজযজ্ঞী শুরু হলো। টুকাইয়ের পরনে সাদা হাফ প্যান্ট, ধপধপে সাদা শার্ট, গলায় ফাঁসের মতো তেরেঙ্গা টাই। লাফিয়ে লাফিয়ে উঠোনের জলকাদা পার হচ্ছে টুকাই। সাবধানে, অতি সাবধানে। একতলায় নিপুদের দরজা খুলে গেল। নিজেদের ২ কামরার মহল থেকে এক লাফে বেরিয়ে এলো নিপুর ছোট মেয়ে, টুকাইয়েরই সমবয়সী, সবে ক্লাস 3। উত্তেজিত মুখে চিল্লিয়ে উঠল মিষ্টুলি, এই তুই স্কুলে যাবি না? আগে কাবুলদার ফাংশন শেষ হোক। টুকাইয়েরও সোচ্চার উত্তর, তার মানে স্কুলে যাচ্ছিস না? যাচ্ছি না তো যাচ্ছি না, তোর কি? আজ কিন্তু স্কুলে রোল কল হবে, আন্টি বলে দিয়েছে। টুকাই গেটের সামনে দাঁড়িয়ে গেল। আমি কাল গার্জেনের চিঠি নিয়ে যাব,
মা লিখে দেবে বলেছে। আন্টি যদি ধরে ফেলে? ধুস, তুইও তো মাসির বিয়েতে গিয়েছিলি, রাঙা জেঠি জ্বর হয়েছে লিখে দিল, আন্টি ধরতে পেরেছে? বলতে বলতে টুকাই ফিরছে পায়ে পায়ে, কাছে এসে গলা নামালো। তুইও স্কুলে যাস না, কাবুলদা আজ হেভি প্যাকেট দিচ্ছে। মিষ্টুলি দুপা এগোলো। কি দেবে রে? অনেক কিছু, প্যাটিস, ফিশ চপ, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস। এত? বারে, গোল্ডেন জুবলি কিনা? সুহাসিনীর দিকে আড়ে তাকিয়ে নিল টুকাই। কাবুলদা বেশি হাঁটাবেও না, বেতাইতলার মোড় পর্যন্ত, ব্যাস। আর স্কুল গোটা শিবপুর রাউন্ড দেয়াবে, হাতে ধরাবে টিফিনের কেক আর লাড্ডু। কোনটা ভালো? মিষ্টুলি দোনমোনায় পড়ে গেছে। মজা লাগছে সুহাসিনীর, হাসছে মিটিমিটি। নাতি নাতনিরাই যা এখন মনের আরাম। দুম করে নিচের ঘরের জানলা খুলে গেল। নিপুর বউ হাঁক পাড়ছে, মিষ্টুলি ঘরে চলে এসো, হাঘরে পোনা করতে হবে না। সিঁড়ির মুখ থেকে তক্ষুনি ঝংকার উড়ে এলো। কি হচ্ছে কি টুকাই? কতদিন না বারণ করেছি, গায়ে পড়ে কারোর সঙ্গে কথা বলবে না। আমি বলিনি মা, মিষ্টুলি আমায় ডাকলো। জানি তো, নিজেরা লোভে লকলক, অপরকে বলে হাঘুরে। তোর ছেলেকে কিছু বলিনি মনিকা, নিজের মেয়েকে বলেছি। কুটুরি থেকেই কথা ছুটছে নিপুর বউ। তোর গায়ে লাগলো কেন? কথা ঘুরিও না রাঙাদি, কে কোন মনে কি বলে সব বুঝতে পারি। সে তো বুঝবি, তুই হলি গিয়ে বটতলার উকিলের বেটি। শুরু হলো। দত্তবাড়ি জেগে গেছে। এবার বাপ বাপান্তর সাপ সাপান্তরে চাপানুতর চলল। সব হয়ে সরে এলেন সুহাসিনী ভেতরের দালানে। সকাল সকাল বিছানা ছেড়ে এই তো লাভ, দিনভর গা ম্যাজ ম্যাজ করবে এখন। পুজো আচ্চায় মন বসবে না, সুচিন্তা মাথায় আসবে না। একটা পেঁকো গন্ধ সারাক্ষণ মম করবে নাকে। টেবিলে চোখ পড়াটাই যত নষ্টের মূলে। যার ঝিরকুটেপনা দেখে চোখ করকর করে, তার পানে চোখ যায় কেন? চোখেরও বলিহারি, সেই ফিরে ফিরে টেবিলটাকেই দেখে। পায়াগুলোও গেছে, রং নেই, পাল্লিশ নেই। ছখানা পায়ারই কি করুণ হাল। মাঝের একটা পায়া কেতরে আছে। কেতরে আছে না? কাছে গিয়ে পরখ করলেন সুহাসিনী। যা ভেবেছেন তাই, জোর খুলে লদলদ করছে। কোনো ক্রমে মেঝে আর পাথর ছুঁয়ে আছে পায়া। আলগা চাপ দিলেন সুহাসিনী, ঠেললে যদি স্বস্থানে ফেরে। মন্টু দাঁত ব্রাশ করতে করতে পিছনে এসে দাঁড়িয়েছে। উবু হয়ে কি দেখো গো পিসি? পায়াটা তো গেছে রে, একটু গজাল পেরে কেনে ঠুকে দিতে পারিস না? একটা মিস্ত্রি তো ডেকে আনতে পারিস। ও টেবিলের কি আর কিছু আছে পিসি? এক পায়া সারলে আর এক পায়া যাবে। সবকটা সারাবি? একসঙ্গে সারাবি? তাহলে তো একদিন এস্টিমেটে বসতে হয়। তোমার অন্য ভাইপোদেরও বলে দেখো, সবাই যা বলবে তাই হবে। দায় এড়ানো কথা, জানে 5 শরিক কখনো একত্র হবে না। 2 শরিকেই বা কি করেছিল সুহাসিনীর 2 দাদা? প্রাসাদের মতো বাড়ি খসে ভেঙে পড়ছে। বড়দা দেখায় ছোটদাকে আঙুল, ছোটদা দেখায় বড়দাকে। যে যার মতো কলি ফেরায় নিজের অন্দরে। বহিরঙ্গের কি রূপ দেখেও দেখে না। তাদেরই তো ছেলেপুলে সব, পৃথক আর কি হবে? হিংসেই জ্বলে মরে। বিধাতার পরিহাসটুকুও বোঝে না। অত বিবাদ, হেঁসেল ভিন্ন, কথা বন্ধ। তবু যেই না ছোট ভাই চিতায় উঠল, অমনি পিছু নিল বড় ভাই। 3টে মাস কাটতে না কাটতেই, বছর না ঘুরতে
বড়গিন্নিও হাঁটা দিয়েছে পরপারে। আর পোড় খেয়ে মার খেয়ে ছোট গিন্নির ঠাঁই শেষে মেয়েদের দৌড়ে। এখানে এলে তার তো এখন তুইথুলি মুইথুলি দশা। দীপু বলে, নিচে নিপুর ঘর বড়, ওখানে থাকো। নিপু বলে, ওপরে আলো হাওয়া বেশি, সেখানে যাও। বেচারা ছোট বউ ননদকে যে একটি দিনের তরে সইতে পারল না, এখন এ বাড়ি এলে তার ঘরই তার আশ্রয়। ভাগ্যে একখানা কামরা সুহাসিনীকে লেখাপড়া করে দিয়ে গিয়েছিলেন বাবা। বাল্যবিধবা মেয়ের নামে টাকা রেখেছিলেন ব্যাংকে, তাই না এমন ভাইপোদের অন্নদাস হতে হলো না কখনো। টেবিলটায় ভর দিয়ে উঠে দাঁড়ালেন সুহাসিনী। হৃদয় নিংড়ে একটা লম্বা দীর্ঘশ্বাস গড়িয়ে এলো। নিজের জন্য নয়, ছোট বৌদির জন্য নয়, বেচারা টেবিলখানার জন্য। কি ছিলি রে তুই, কি হয়েছিস? এই বুঝি তবে জগতের নিয়ম। ইজমালি হয়ে গেলে 7 রাজার ধন এক মালিকও ফেলনা হয়ে যায়। হায় রে, 7 রাজার ধনই বটে। এমন টেবিল এ অঞ্চলের আর কেউ আর দ্বিতীয়টি দেখেনি আগে। শুধু তারা কেন, তাদের পরিচিত কেউ দেখেছে বলেও শোনা যায় না। যেমন আকার তেমনই বাহার। প্রকাণ্ড দালানে পড়ে থাকে বলে এর বিশালত্ব মালুম হয় না। আর এর দৈর্ঘ্যে কমপক্ষে একখানা ছোটখাটো ঘরের সমান। 6খানা কারুকার্য করা দামি কাঠের ঠ্যাং, ঝকঝকে সাদা পাথরের গা ঘেঁষে লতা পাতার অপরূপ নকশা। ঠিক চৌকোও নয়, গোলও নয়, ডিম শেপও নয়। টেবিলখানার এ এক আশ্চর্য আকৃতি। এই টেবিলের সঠিক ঠিকুজিকুষ্টিও কারুর জানা নেই। তবে এই শ্বেতপাথরের টেবিলখানা ঘিরে একদা অনেক গল্প চালু ছিল চারিদিকে। গোটা তল্লাটে দত্তবাড়ির মার্বেল টেবিল এখনও এক জীবন্ত কিংবদন্তি। কেউ বলে এর বয়স 100, কেউ বলে 300, আবার কেউ বা বলে 500। কোনো পরিস্থিতিতেই অনুমানটা 70-80 নিচে নামে না। তাতে নাকি এই টেবিলের মর্যাদা হানি হয়। চূড়ান্ত নব্যপন্থীদের মতে কলকাতার শেষ বড়লাট যখন এখান থেকে দিল্লিতে রাজ্যপাট উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই নাকি অর্ডার দিয়ে বানিয়েছিলেন টেবিলখানা। শেষমেশ ডিজাইনটা গিন্নির পছন্দ না হওয়ায় পেল্লাই ভারী গন্ধমাদন তিনি আর সঙ্গে নিয়ে যাননি, বেচে দিয়ে যান এক পার্সি ব্যবসায়ীকে। সেই পার্সি বণিক পেস্টনজি না সরবজি কি যেন নাম, তিনিও বছর 2-এর বেশি ব্যবহার করেননি টেবিল। ব্যবসাপত্র গুটিয়ে দেশের পশ্চিম মুলুকে পাড়ি দিয়েছিলেন তিনি। তখনই ঢুকিয়ে দিয়ে যান এক নিলাম ঘরে। সেখান থেকেই দত্তবাড়িতে পা রেখেছে এই টেবিল। এই গল্পের শেষটুকানি নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু প্রথমটা প্রায় কেউই বিশ্বাস করে না। পাড়ার রোয়াকে বৃদ্ধদের আড্ডায় এর ওর বৈঠকখানায় কদিন আগেও সব থেকে চালু গল্পটা ছিল আরেকটু অন্যরকম। টেবিলটা সাহেব পার্সি নিলামঘর হয়েই দত্তবাড়িতে ঢুকেছিল বটে, তবে ও টেবিল নাকি সাহেবদেরও নয়। দিল্লির বাদশাহ ফারুকশিয়ার নাকি একবার এক জবরদস্ত অসুখে পড়েছিলেন। যাই যাই দশা, এক সাহেব ডাক্তার, ইংরেজি হবে, সে নাকি প্রায় ভেলকি দেখিয়ে জমের দরজা থেকে বাদশাকে ফিরিয়ে এনেছিলেন। সেই সূত্রেই প্রচুর উপঢৌকন পেয়েছিলেন সাহেব। ওই টেবিলও তার মধ্যে একটি। তারপর ডাক্তারের বংশধরদের হাত ঘুরে ঘুরে কলকাতার নিলামঘরই হয় তার অস্থায়ী আস্তানা। এই উপাখ্যানটি অধিকাংশ লোকের মন পছন্দ,
হয়তো নবাব বাদশার গন্ধ আছে বলেই। তবে ফারুকশিয়ারি ওই লাজবাব মেজখানির প্রথম মালিক কিনা তা নিয়েও বিস্তর মতবিরোধ আছে। কেউ বলে ফারুকশিয়ারির পূর্বপুরুষ রাজপুতদের কাছ থেকে ভেট পেয়েছিলেন ওটা। আবার কেউ বা বলে কোনো এক ভিল রাজার জঙ্গলমহল থেকে ওই মহার্ঘ বস্তুটিকে লুঠে এনেছিল রাজপুতরা। সেই অরণ্যচারী কোত্থেকে এটি পেয়েছিল, নিজে বানিয়েছিল কিনা, এমন এক শৌখিন টেবিলে তার কি প্রয়োজন ছিল, তা নিয়ে অবশ্য আর তর্কাতর্কি জমত না বিশেষ। তার আগেই লোকজনের হাই উঠত। এসব কাহিনী উপকাহিনী সুহাসিনীরও অজানা নয়, বরং আরও বেশিই জানেন। বাইরে প্রচারিত সব গল্পেরই মূল উৎস তো এই দত্তবাড়ি। তারাই না এসব কাহিনী ফেঁদে টেবিলটাকে ঘিরে এক রহস্যের বাতাবরণ তৈরি করেছিল। এর মধ্যে সেরা গল্পবাজ ছিলেন সুহাসিনীর বাবা। মাত্র 2 বছর শ্বশুরঘর করে 17 বছর বয়সে বাপের বাড়ি ফিরে আসা বিধবা মেয়ের মন ভোলাতে হঠাৎ হঠাৎ আজব গল্প ফাঁদ দেন তিনি। একবার বলেছিলেন এ টেবিল নাকি হস্তিনাপুরের রাজসভায় ছিল, এর ওপরেই নাকি পাশা খেলেছিলেন শকুনি আর যুধিষ্ঠির। ওই আষাঢ়ে কাহিনীও কি প্লাবিত হয়েছিল তল্লাটে? সুহাসিনীর জানা নেই। তবে এও ঠিক, বাবার মুখে গল্প শুনে শুনে এক সময় তার সত্যি ধারণা জন্মেছিল এ টেবিল বুঝি অজর অমর অক্ষয়। আজ এই শেষ বয়সে এসে সুহাসিনীর মনে বড় দ্বন্দ্ব জাগে। অজর অমরই যদি হবে, কাঠের পায়া তবে খসে খসে পড়ে কেন? পাথরের নয় লয় ক্ষয় নেই, অনন্তকাল টিকলেও টিকতে পারে, কিন্তু কাঠ হাত ফেরতা হবার কালে পায়া কাঠামো কি বদল হয়েছে বারবার? হতেই পারে। সুহাসিনীর বিয়ের বছরেই তো মেরামত হলো একবার, নয় কি? সেবারেই না। বাপ রে, সে কি রই রই কাণ্ড! সেও ছিল এক শ্রাবণ মাস। অঘ্রাণে সুহাসিনীর বিয়ে স্থির হলো, পুজোর আগেই সারাই হবে টেবিল। ঠাকুরদা সাহেব কোম্পানিতে এতলা পাঠালেন। হ্যাট কোট পরা সাহেব মিস্ত্রি নিয়ে হাজির। 10-12 জন মজুর হেইয়ামারি জোয়ানদারি করে বৈঠকখানা থেকে দালানে বার করেছে টেবিল। চাগার দিয়ে তুলল কষ্টে সৃষ্টি। শেষে দরজা পেরোতে গিয়েই বিপত্তি। 2 মজুর চৌকাটে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ল। সামাল দিতে না পেরে বাকিরা ফেলে দিল টেবিলখানা। সঙ্গে সঙ্গে দুদিক থেকে 2 কোণ ভেঙে টুকরো। ঠাকুরদার কি আফসোস! সাহেবদের খবর না দিয়ে নিজেরই মিস্ত্রি লাগানো উচিত ছিল। সেই থেকেই ও টেবিল পড়ে আছে ভিতর দালানেই খুঁতো হয়ে। তার গল্প ইতিহাস নিয়েও আর তেমন মাথা ঘামায় না এ বাড়ির কেউ। ভাঙা টুকরো দুটোর জন্য হা হুতাশ তো কবেই উবে গেছে। দেরে মুশে ভোগ করছে সবাই, এই না সুখ! কি অত্যাচার, কি অবহেলা, কি অনাদর! তারস্বরে মাইক বাজছে ভোরের কুচকাওয়াজের পর থেকেই। কখনো হিন্দি, কখনো বাংলা, কখনো দেশাত্মবোধক, কখনো রবীন্দ্রসঙ্গীত। দেশপ্রেমের বান ডেকেছে চারিদিকে। সুহাসিনী সকালের পুজোয় বসেছেন। পুজো মানে তেমন কিছু উপাচার সাজিয়ে বসা নয়। রাধাকৃষ্ণের যুগল মূর্তির সামনে 2 বেলা 2 দণ্ড নিরালা হওয়া। আজ আসন পাততে একটু দেরি হয়ে গেল। স্নানে যাবেন। মন্টুর বউ বলল আজ নাকি শুভ দিন। কিসের শুভ দিন শ্রীহরি জানেন, ঘরে ঘরে তো কলহের কামাই নেই। নিপু রন্টু সেই থেকে গজরাচ্ছিল, সবে থামল। খানিক আগে
কি মুখ খারাপটাই না করলো দীপু, কানে আঙুল দিতে হয়। তারে মেলা পাঞ্জাবিতে তার কি না কে ব্লেড মেরে রেখেছে। ঝুন্টুর বড় বেটার কারসাজি হলেও হতে পারে, গোপ গজাতে না গজাতেই যা তেঁদর হয়ে উঠেছে ছোকরা। তারপরও মন্টুর বউয়ের মুখে শুভ দিন কথাটা শুনে সুহাসিনীর বুক যেন কেন কনকনিয়ে ওঠে। স্নানে না গিয়ে ঘর গোছাতে বসলেন সাত সকালে। কি বা আছে ঘরে? একটা ছোট পালঙ্ক, আয়না বসানো ঢাউস কাঠের আলমারি, ছোট একটা সিন্দুক, দুটো মিটশেফ আর একখানা সাবেকি আলনা। তাই ঝাড়তেই ঘড়ির কাঁটা 8:30 পার। আর একটু আগে হতো যদি না রাজ্যের লোকের আমোদ দেখতে 17 বার ছুটতেন বাইরে। হ্যাঁ, আমোদ একটা হচ্ছে বটে। দিনটা তো প্রতিবারই আসে, প্রতিবারই যায়। সুহাসিনী তেমনভাবে টের পান কই। এবার যেন জাঁকজমক চোখে আঙুল দিয়ে খোঁচাচ্ছে। লরির পর লরি চলেছে ঢিকির ঢিকির। লরির পিঠে দুলে দুলে গাইছে ছেলে মেয়েরা। ব্যান্ড পার্টি গেল কত, 7টা 8টা 10টা, গুনে গুনে শেষ হয় না। গুম গুম কিল পড়ছে দরজায়। ধ্যানে বিঘ্ন ঘটল সুহাসিনীর। হাঁক পারলেন, কে রে? আমি, শামু। হঠাৎ ঝুন্টুর ছোট পুত্তর কেন? সুহাসিনী গলা খাঁকারি দিলেন, কি চাই? দরজা খোলো না, এক্সাইটিং নিউজ। 7-এ উঠল ছোঁড়া, খুব ইংরেজি ফটর ফটর করে। ধীরে সুস্থে দরজা খুললেন সুহাসিনী। কি নিউজ শুনি? শামুর পরনে এখনো স্কুল ড্রেস, হাঁপাচ্ছে। তুমি রান্না বসাওনি তো পিসি ঠাম্মা? মোলো যা, এখনো বলে আমি দাঁতের কুটোটি কাটিনি। সুহাসিনী চোখ ঘোরালেন। কেন? রান্না বসিও না, আজ তোমার নেমন্তন্ন। কোন চুলোই? আজ একটাই চুলো জ্বলবে। কথাটা সুহাসিনীর বোধগম্য হল না। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন। শামু কায়দা করে ঘাড় ঝাঁকালো। আজ সবাই মিলে ফিস্ট হবে। বাবা, বড় কাকা, মেজো কাকা সব একসঙ্গে বসে ডিসিশন নিয়েছে। মা তোমায় বলতে বলল, তোমার জন্য আজ স্পেশাল ভেজিটেরিয়ান ডিশ। সুহাসিনী দপ করে চটে গেলেন। বছরকার দিনে আমায় নিয়ে মজা হচ্ছে? মজা নয় পিসি ঠাম্মা, ফ্যাক্ট। বড় কাকা তো একটু আগে খুব চেঁচাচ্ছিল। বাবা গিয়ে প্রপোজালটা দিতেই গোলে জল। ছোট কাকা, রাঙা কাকা সবাই জয়েন করেছে। আর তোর কাকিমারা? মিলে গেছে। শামু চোখ টিপল। হাতে হাত ধরে সব রান্না করবে আজ, লম্বা লাইন ধরে। সুহাসিনীর তবু বিশ্বাস হয় না। শামুটা অম্লান বদলে ফক্কুড়ি মেরে যেতে পারে। এখনই তো কোনো বউকে জিজ্ঞেস করতে গেলে ছ্যাচ্ছ্যার করে 4টি কথা শুনতে হবে সুহাসিনীকে। তখনই মন্টুর মহলের দিকে চোখ গেল। ধূপদস্তুর পাঞ্জাবি পায়জামা পরে ছেলে কোলে নিয়ে বেরিয়েছে মন্টু। গলা ওঠালেন সুহাসিনী, অমন্টু এদিকে শোন। শামু যা বলছে তা কি সত্যি? মন্টু হাসি মুখে এগিয়ে এলো। কি ব্যাপার বলো তো? আজ নাকি তোরা সবাই এ বাড়িতে ফিস্ট করছিস? সবাই বলছো কেন? তুমিও আছো। চাঁদা তুলে একসঙ্গে খাওয়া দাওয়া, আর কি। ভাবছিলাম আজকের দিনটা অভিনব উপায় সেলিব্রেট করব। দাদা প্রস্তাবটা দিল। সুহাসিনী প্রায় গলে গেলেন। আমায় কত দিতে হবে? মন্টু হো হো করে হেসে উঠল। তোমার কিছু লাগবে না,
তুমি আজ গোল্ডেন জুবলির চিফ গেস্ট। কেন, দিই না কিছু? সবাই মিলে আমরা ডিসাইড করেছি, দাদা, মিজদা, রন্টু, নিপু, তোরা সবাই একত্র হয়েছিলি। আহ্লাদে চোখ পিটপিট করছেন সুহাসিনী। টেবিলের কথাখানা তুলেছিলি বাপ? মন্টুর বুঝতে বুঝি কয়েক সেকেন্ড সময় লাগলো, তারপরই হেসে উঠেছে আবার, আরো উচ্চস্বরে। তুমি কি গো পিসি, আজকের দিনে কেউ এমন সেন্সিটিভ কথা তোলে? একবার বললে পারতিস। বলবো খুন, সময় মতো, তাল বুঝে। বলতে বলতে ঘড়ি দেখছে মন্টু। দামুটা এখনো ফিরছে না কেন? আমাকে আবার বেরোতে হবে। কোথায় গেছে দামু? বাজি কিনতে, আমি পাঠালাম। গোল্ডেন জুবলিতে বাড়িতে ফ্ল্যাগ তোলা হবে, একটু পটাকা ফাটবে না তা কি হয়? এটা সেরেই আমাকে একবার হাওড়া ময়দান ছুটতে হবে, বক্তৃতা আছে। সেখান থেকে একবার বাক্সারা ঘুরে 4-5টা আইটেম রান্না হবে, 1:30-2টোর আগে ফিরলেই হলো। কি বলো পিসি? এই শামু, তোর দাদাকে দেখ না, কোথায় গেঁজে গেল। শামু ঊর্ধ্বশ্বাসে ছুটেছে। পায়ে পায়ে উঠোনে নামলো মন্টু। দোমহলা বাড়ির দিকে ফিরে চেঁচাচ্ছে, দাদা, মেজদা, রন্টু, নিপু, কি হলো রে তোদের? তাড়াতাড়ি নাম, মেয়েরা এসো। সবার আগে একতলা থেকে বেরিয়ে এলো নিপু, নিপুর বউ, সঙ্গে বুলবুলি। সে আজ সালোয়ার কামিজ ছেড়ে শাড়ি পরেছে। দোতলা থেকে বাজারের থলি হাতে নেমে আসছে দীপু আর মন্টু। রন্টুর বউ তাদের পিছন পিছন। রন্টু আর দীপুর বউ হাসতে হাসতে সিঁড়ি ভাঙছে। বাকি দুই বউ বেরিয়ে এলো মন্টুর ঘর থেকে। সুহাসিনীর চোখের পলক পড়ছিল না। পিলপিল করে হাস্য মুখে জড়ো হচ্ছে 5 শরিক। এও কি সম্ভব? গেটে একটা বাঁশ বাঁধা হয়েছে, তার ডগায় পতপত নেচে উঠল তিরঙ্গা ঝান্ডা। পটাকা ফাটছে, শাঁখ বাজছে, উলু দিচ্ছে বউরা। সুহাসিনী ভোরের দুঃখ ভুলে গেলেন। পতাকার এত গুণ, নাকি জুবলি? না, সত্যি আজ শুভ দিন। জব্বর মেনু হয়েছে আজ। বাসমতি চালের ভাত, সোনামুগের ডাল, দিশি ভেটকির ফ্রাই, ইলিশের ভাপা, মুরগির কারি, আমসত্ত্ব চাটনি, শেষ পাতে দইও আছে। ছেলেপিলেদের খাওয়া সারা। কর্তারা এবার বসলো শ্বেত পাথরের টেবিলে। 5 বউ পরিবেশন করছে ঘুরে ঘুরে। সুহাসিনী প্রধান অতিথি হলেও হাত গুটিয়ে বসে নেই। মোড়ায় বসে তদারকি করছেন খাওয়া দাওয়ার। বেলা বাড়ার পর মেঘ সরে গেছে অনেকটা। সূর্যের হাসি খুশি মুখ দেখা যায় মাঝে মাঝে। রোদ কম, ঝাঁঝও কম। বাষ্প বোঝাই বাতাস বইছে থেকে থেকে। ঘাম জমেছে অল্প অল্প। তাপ কম বলে ঘামটুকু মন্দ লাগে না। উঁচু সিলিংয়ে ঘুরন্ত পাখার হাওয়ায় আরাম হচ্ছে বেশ। ফিশ ফ্রাইয়ে কামড় দিয়ে নিপু বলল, তুমিও আমাদের সঙ্গে বসে গেলে পারতে পিসি। মরণ। সুহাসিনী মুখ টিপে হাসলেন। আমাকে কোনোদিন তোদের ওই টেবিলে বসতে দেখেছিস? আজ বসতে? সারা জীবন তো মাটিতে বসেই খেয়ে গেলে। আমার মাটিই ভালো, আমি ওসব ছোঁয়াছুঁই ম্লেচ্ছপনার মধ্যে নেই। বাপদাদার আমলেই টেবিলে বসলুম না। ঝন্টু বলল, পিসির খাবার তোমরা আলাদা করে রেখেছ তো? হ্যাঁ দাদা, দীপুর বউ উত্তর দিল। পিসির রান্না আলাদা গ্যাসে হয়েছে, আমিষের ছোঁয়া বাঁচিয়ে। রন্টু মিটিমিটি হাসছে। পিসি আজ কি কি সাঁটাচ্ছে? নিপুর বউ মুখে আঁচল চাপা দিল। ছানার ডালনা, আলু কাঁচকলার কোপ্তা, নারকেলের পুর দিয়ে পটলের দোলমা।
ও গ্র্যান্ড করেছো কি পিসি? তোমারই তো আজ কপাল গো। সুহাসিনীর অন্তরটা তরল হয়ে যাচ্ছিল। খাওয়ার লোভে নয়, তার প্রতি সকলেরই নজরটুকু দেখে। হোক না ক্ষণিক, তবু এ তো সত্যি বটে। মুহূর্তের জন্য মনে হলো এই সুখী সময় টেবিলটার কথা তোলেন একবার। তার আগেই ঝন্টু বলল, পিসি লাস্ট তুমি কবে এমন মেনু খেয়েছো গো? দীপু অস্ফুটে বলল, তুই খাওয়ার আগে। ঝন্টু ভুরু কুঁচকে তাকালো, কি বললি? দীপু খ্যাঁক খ্যাঁক হাসল, বলছি তুই যবে লাস্ট এত ভালো মেনু খেয়েছিলিস তার আগে। তুই কিন্তু আমায় টোন্ট করলি দীপু। নিপু ফস করে ফুট কেটে উঠল, ও মা, তুমি টোনটো বোঝো? রন্টু বলল, অমনভাবে কথা বলছিস কেন রে? আমরা কি ভুক্কর পাটি, খেতে পাই না নাকি কন্ট্রিবিউশন কম দিয়েছি? দীপু বলল, কন্ট্রিবিউশন দেখাস না রন্টু, তোরা 3 জন, দাদার ফ্যামিলি 4 জন, তোমাদেরও যা কন্ট্রিবিউশন আমাদের 2 জনেরও তাই। রান্নাঘরের দরজা থেকে মন্টুর বউ নাক গলালো, তার জন্যই তো আপনার পাতে বড় পেটিটা পড়েছে মেজদা। মেজদি কি ওটা এমনি এমনি আলাদা করে সরিয়ে রেখেছিল? নিপু মন্টুকে বলল, কি ভাষা রে বউয়ের, লঘু গুরু জ্ঞান মুছে গেল। মন্টু কড়া গলায় বলল, নিজের দাদাকে জিজ্ঞেস করো, 100 টাকা চাঁদা দিয়ে সে কিছু আমাদের কিনে নেয়নি। না, তোমরাই কিনেছ। ঝামটে উঠল দীপুর বউ, তাকিয়ে তাকিয়ে কার পাতে কি পড়লো তাই দেখা হচ্ছে। জন্মে কোনোদিন 40 টাকা কিলোর চাল খেয়েছ? আমাদের কল্যাণে তো জুটলো, এখন হাত শুকে শুকে বছর চালাও। ঝন্টুর বউ খেঁকিয়ে উঠল, চপ, এমন চাল আমার ঘরে ছি চাকরে খায়। হ্যাঁ, নিপুর বউ ভেঙচে উঠেছে, আমরা তো চাঁদে থাকি, কার উনুনে কি বসে দেখতে পাই না। মেঝে থেকে মুড়ি কুড়িয়ে টিফিন বক্সে ভরে কে? সুহাসিনী প্রথমটা হকচকিয়ে গিয়েছিলেন। সংবিত ফিরতে চিৎকার করে উঠলেন, এই কি হচ্ছে কি? থামো থামো, এমন একটা দিন কেউ ঝগড়া করে নষ্ট করে? নিপু হুল ফোটালো, তোমার যেন নোলা কম। হ্যাঁ তবে রে শালা। থালা ঠেলে উঠে পড়ল ঝন্টু, ছুটে গিয়ে ঘেঁটি চেপে ধরল নিপুর। দীপু দাঁড়িয়ে উঠে এক লাথিতে চেয়ার ফেলে দিল, দৌড়ে এসে হ্যাঁচকা টান দিল ঝন্টুকে, পলকে পাঞ্জাবি ছিঁড়ে ফালা ফালা। 3 মিনিটে দালান রণক্ষেত্র হয়ে গেল। ফাঁকা হয়ে গেছে টেবিল, শ্বেতপাথরের টেবিল ঘিরে থাকা লোকজনও। যার যার থালা বাটি গ্লাস নেমে গেছে কলতলায়। 5 অংশের ভাগ হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। সাদা টেবিল জুড়ে এখন শুধু আধ খাওয়া মাংসের টুকরো, মাছের কাঁটা, চাটনির মুন্ডো, ডেলা ডেলা ঝাল ঝোল মাখা ভাত। লাল পিঁপড়ে উঠছে সার বেঁধে, প্রায় ছেয়ে ফেলেছে টেবিলটা। আঁশ আঁশ দুর্গন্ধে ভারী হয়ে আছে দালানের বাতাস। বাথরুম থেকে বালতি টেনে আনলেন সুহাসিনী, জল ভরা। খালি পেট মোচড় দিচ্ছে। নেতা ভিজিয়ে মুছতে শুরু করলেন টেবিলটাকে। প্রাণপণে নাকে কাপড় চেপে রেখেছেন, তবু গুলিয়ে ওঠে গা। তার মধ্যেই নজরে পড়েছে টেবিলময় চুলের মতন সরু সরু দাগ, অসংখ্য। পাথরও কি ফাটতে শুরু করল? দামু বুলবুলি উঁকি দিচ্ছে বারোয়ারির বৈঠকখানা থেকে। কৌতূহল চাপতে না পেরে দালানে বেরিয়ে এলো টুকাই মিষ্টুলি শামু। যে পিসি ঠাম্মা জন্মে কোনো দিন এঁঠো টেবিল হাত ছোঁয়ায় না, সে কিনা পাথরে নেতা বোলাচ্ছে। এ যে বড় আজব দৃশ্য। দর দর করে ঘামছেন সুহাসিনী।
একা হাতে আর পারছেন না। অতিকায় টেবিল ক্রমশ বিশাল থেকে বিশালতর হয়ে উঠেছে। ক্লান্ত সুরে সুহাসিনী ডাকলেন, দেখছিস কি বাছারা, আয় তোরা অন্তত হাত লাগা। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গল্পটা সম্পূর্ণ শোনার জন্য। আপনারা কোন লেখকের কোন গল্প শুনতে চান প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদের আবদার রাখার চেষ্টা করব। খুব শিগগিরই ফিরে আসছি আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আমার গল্প অনেক অনেক শুনুন। থ্যাংক ইউ। নমস্কার।